ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য 12 এর থার্ড সেমের স্টুডেন্টদের জন্য আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা হতে চলেছে। নাম তার ইউলিসিস। এই ইউলিসিস কবিতাটা আমাদের অনার্সেও থাকে। অনার্সের পাশাপাশি আমাদের এই নতুন সিলেবাসে 12 এর থার্ড সেমিস্টার দিয়েছি। তো যাই হোক, আমরা কবিতাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি দেখতে না থাকো তাহলে কবিতার যে আসল মিনিং বা কবিতার মাধ্যমে কি বোঝাচ্ছে, ইউলিসিস যে আসলে কি, এবং ভিক্টোরিয়ান পোয়েট আমাদের লর্ড টেনিসন, আলফ্রেড টেনিসন এই ভিক্টোরিয়ান ক্যারেক্টারিস্টিক এই কবিতায় কি কি তুলে ধরেছে এবং ভিক্টোরিয়ান যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সে সম্পর্কে আমাদের জ্ঞান হবে না। আজকে আমরা সেই ফুল কনসেপ্টটা দেব এবং তোমরা ইউলিসিস কবিতার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে তোমরা এই কবিতার সম্পর্কে ফুল কনসেপ্ট পেয়ে যাবে। যাই হোক, আমরা শুরু করছি। ইউলিসিস। ইউলিসিস হলো আমাদের একটা গ্রিক হিরো। গ্রিক হিরো, সেই যুগের হিরো হলো যোদ্ধা। সেই যুগের হিরো হলো যোদ্ধা, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে তার জয়গাথা, তার হিরোইজম, তার যে অত স্টাইলিশ এবং তার লাইফের যে যত মানে তোমার কি বলবো এই হিরোইজম ভাবগুলো আছে সেগুলো প্রকাশ পেত তার যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ যুদ্ধের যে বীরত্ব, এই বীরকেই বলা হয় সেই যুগের হিরো। তো আমাদের এই ইউলিসিস যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আসল যে ক্যারেক্টার সেটা হলো আমাদের গ্রিক হিরো। ঠিক আছে, এই ইউলিসিস যে কবিতার যে ক্যারেক্টার সেটা হলো আসলে গ্রিক হিরো। আমাদের লেখক আলফ্রেড টেনিসন। আলফ্রেড টেনিসন একজন ভিক্টোরিয়ান পোয়েট। রানী ভিক্টোরিয়ার যখন রেন শুরু হলো, অর্থাৎ সাম্রাজ্য শুরু হলো, সেই সময়কার পোয়েট হলো আমাদের আলফ্রেড টেনিসন। তো আলফ্রেড টেনিসনকে আমাদের যে ভিক্টোরিয়া আর কুইন ভিক্টোরিয়া তাকে বিশেষ উপহার দিয়েছিল একটা, তার কবিতায় যে কালেকশন, তার কালেকশন কোন কালেকশনের জন্য? পোয়েমসের জন্য। এটা একটা কালেকশন। এই কালেকশনের জন্য তাকে একটা উপহার দিয়েছিল পোয়েমস নামে তার কালেকশন। পোয়েমসটা হলো একটা কালেকশন, ঠিক আছে। তো এই কালেকশনের জন্য আমাদের কুইন ভিক্টোরিয়া আলফ্রেড টেনিসনকে উপহার দেয়। আর এই পোয়েমস কবিতার ভিতরেই আছে ইউলিসিস কবিতাটা, মানে এখান থেকে নেওয়া হয়েছে, পোয়েমস থেকে নেওয়া হয়েছে ইউলিসিস কবিতাটা, মানে এই কালেকশন থেকে নেওয়া হয়েছে আমাদের ইউলিসিস কবিতাটা। আর এই পোয়েমস কালেকশনের জন্যই আমাদের আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান কুইনের কাছ থেকে একটা উপহার পেয়েছিল। তো যাই হোক, আমরা আলোচনা করব যে এই যে ইউলিসিস, ইউলিসিসটা কে? ইউলিসিস হলো আমাদের গ্রিক যে হিরো আছে, গ্রিক যে যোদ্ধা, গ্রিক যে বীর, সেই বীর বা যোদ্ধা হলো ইউলিসিস। এই ইউলিসিস আমাদের ট্রয়ের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে 10 বছরের, নামটা ট্রোজান যুদ্ধ। এই ট্রয় এবং গ্রিকদের মধ্যে যে যুদ্ধটা হলো, সেই গ্রিকদের মেন যে ব্রেভ সোলজার ছিল, অর্থাৎ হিরো ছিল আমাদের ইউলিসিস। বুঝা গেল? আর এই ইউলিসিস গ্রিকদের হয়ে ট্রয়দের বিরুদ্ধে যুদ্ধ করলো, আর এই যুদ্ধটা চলেছিল 10 বছর। বুঝা গেল? এই 10 বছর যুদ্ধের পরে আমাদের ইউলিসিস সে বাড়িতে ফিরেছে। বুঝা গেল? সে বাড়িতে ফিরছে এবং তার স্ত্রী, তার সন্তান, তার যে সাম্রাজ্যের যত মানুষ আছে তাদের সঙ্গে দেখাশোনা করবে বা তাদের সঙ্গে মিট করছে। তো আমাদের এই ইউলিসিস কবিতাটা নেওয়া হয়েছে সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে দেখে নাও। হোমারের ওডিসি থেকে নেওয়া হয়েছে। হোমারের ওডিসি থেকে নেওয়া হয়েছে। এই ওডিসিতেই আমাদের এই ইউলিসিসের তোমার আছে। দেখো, এই হোমারের যে ওডিসি আছে সেই ওডিসিতে গ্রিক আর ট্রয়ের যুদ্ধের আলোচনা আছে। আর এখান থেকে ইউলিসিস যে কবিতা সেই কনসেপ্টটা পেয়েছে। আরেকটা কনসেপ্ট পেয়েছে আমাদের দান্তের ইনফার্নো থেকে। দ্য ডিভাইন কমেডির একটা চ্যাপ্টার হলো ইনফার্নো। দান্তের লেখা দ্য ডিভাইন কমেডি, এই ডিভাইন কমেডির একটা চ্যাপ্টার হলো ইনফার্নো। ইনফার্নো হলো 26 নম্বর চ্যাপ্টার বা ক্যান্টো। এই 26 নম্বর ক্যান্টো থেকে নেওয়া হয়েছে আমাদের এই ইউলিসিস কনসেপ্টটা। ঠিক আছে, দেখো। তো আজকের আলোচনার বিষয় হলো আমাদের ইউলিসিস কবিতাটা ফুল কনসেপ্ট ক্লিয়ার করা। যাই হোক, তো এই ইউলিসিস হলো একটা বিশাল যোদ্ধা এবং সে একটা সোলজার। তো আমাদের এখানে
আলফ্রেড টেনিসন ইউলিসিস নামটা নিল কেন, বা ইন্সপাইরেশন কোথা থেকে পেল, বা ইন্সপায়ার্ড কিভাবে হলো। আলফ্রেড টেনিসন একটা কবি, এই কবি ইউলিসিস কবিতাটা লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং এই ইউলিসিস কবিতাটা লেখার জন্য যে একটা ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা কোথা থেকে পেল এই সম্পর্কে আলোচনা করবে। এবার দেখো, আমাদের আলফ্রেড টেনিসনের প্রিয় বন্ধু নাম তার আর্থার হেনরি হ্যালম। নাম কি? আর্থার হেনরি হ্যালম। দেখো, আমাদের কবির প্রিয় বন্ধু হলো আর্থার হেনরি হ্যালম। এই আর্থার হেনরি হ্যালম ছিল আমাদের এই যে কবি আলফ্রেড টেনিসনের কলেজ লাইফের বন্ধু। একটা কোন লাইফের বন্ধু? কলেজ লাইফের বন্ধু। তো আমাদের এই যে প্রিয় বন্ধু, এই বন্ধুর সঙ্গে সেই সম্পর্ক ভালোই হলো। কিছুদিন পরে দেখছি কি যে আমাদের আর্থার হেনরি হ্যালম মারা যায়। কিছুদিন পরে আমরা দেখছি কি আর্থার হেনরি হ্যালম মারা যায়। আর্থার হেনরি হ্যালম মারা যাওয়ার পরে আমাদের এই কবি খুবই শোকাহত হয়েছিল, খুবই মানে দুঃখ পেয়েছিল, শোক পেয়েছিল। এই শোক পাওয়ার পরে কবি আমাদের দেখছি যে সে কোনো অ্যাক্টিভলেস হয়ে গেছে, মানে কোনো অ্যাক্টিভিটি নাই, মানে মোশনলেস হয়ে গেছে। সে বাড়িতে বসে থাকছে, কিছু করছে না, এইরকম ভাবে সে জীবন কাটাচ্ছে। তারপরে আমাদের আরো একটা কবিতা লিখছে, মানে এই আর্থার হেনরি হ্যালম সম্পর্কে একটা কবিতা আছে, নাম তার ইন মেমোরিয়াম। এটা লিখলাও তোমরা, ইন মেমোরিয়াম। AHH, তাহলে আর্থার হেনরি হ্যালম। তাহলে এই ইন মেমোরিয়ামটা হলো আমাদের একটা এলিজি। একটা এলিজি কোনগুলোকে বলা হয়? যে কবিতার মাধ্যমে শখ, দুঃখ, কষ্ট ফুটে ওঠে, সেটা ইউনিভার্সাল হতে পারে বা পার্সোনাল হতে পারে। পার্সোনাল লস হতে পারে, ইউনিভার্সাল লস হতে পারে। এখানে আমরা তার জন্য ইন মেমোরিয়ামে কবি ইউলিসিস তার বন্ধু সম্পর্কে লিখছে। তার বন্ধু বলছে এই কবিতায় সে আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করলো, তুমি যে একবারেই ছিল না, একবারে থাকার থেকে একটু থাকা অনেক ভালো। তোর বন্ধু তো মারাই গেছে, একবারেই নাই। তা কবিতায় ইন মেমোরিয়াম কবিতায় বলছে যে একবারে না থাকার থেকে একটু পরিমাণে থাকা ভালো, এই কবিতায় আলোচনা করলো। কিন্তু এই কবিতার শেষের দিকে যে একটা এপিলগ আছে, এপিলগ মানে কবিতা লাস্টে দেওয়া হয়। প্রলাপ প্রথমে দেওয়া হয়, এপিলগ লাস্টে দেওয়া হয়। তো দেখো, এই যে কবিতায় ইন মেমোরিয়াম কবিতায় যে একটা এপিলগ আছে, সেই এপিলগে কবি আমাদের আলফ্রেড টেনিসন বর্ণনা করলো। কিভাবে বর্ণনা করলো? যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে সে বেরিয়ে আসছে, বা সে বন্ধু মারা গেছে, মরে গেছে বলে আমি যদি দুঃখ করে থাকি, তাহলে কি আমি বন্ধু ফিরে পাবো? ফিরে পাবো না। আমি যদি ও মারা গেছে বলে আমি যদি কোনো কাজ কর্ম না করি, বা যদি আমি একদম প্যাসিভ হয়ে যাই, কাজকর্ম না করে একদম বাড়িতে বসে থাকি, আমি কি বন্ধু ফিরে পাবো? পাবো না। তাই কবি এখানে এপিলগে ইন মেমোরিয়াম কবিতার যে এপিলগ আছে, সেই এপিলগে কবির নিজের বোনের বিয়ে দিচ্ছে। নিজের বোনের বিয়ে দিচ্ছি, বিয়ে দেওয়ার পরে সে কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই বিয়েটা সিম্বলাইজ করে যে নতুন একটা জীবন শুরু হচ্ছে কবির। কি শুরু হচ্ছে? নতুন একটা জীবন শুরু হচ্ছে। তো ইন মেমোরিয়াম কবিতার যে এপিলগ আছে, সেই এপিলগে কবির আমাদের আলফ্রেড টেনিসনের কবির বিয়ে হলো, এই কবির বোনের বিয়ে হলো। এখানের এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কবি এই যে তার বন্ধু মারা গেছে আর্থার হেনরি হ্যালম, এই দুঃখ যতটা ছিল এখন সে ফ্রি হয়েছে অনেকটা, এবং সে দুঃখ থেকে বেরিয়ে এসেছে, মানে নতুন একটা জীবন শুরু করলো। ঠিক আছে, এই কবিতাটা সম্ভবত লেখা হয়েছে 1800, এটা 33, এটা 32-এ লেখা হয়েছে, বা এটাও 33-এ লেখা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ইউলিসিস এবং ইন মেমোরিয়াম কবিতাটা মানে একসঙ্গে লেখা হয়েছে, বা একই ইয়ারে লেখা হয়েছে, বা পরপর লেখা হয়েছে। তো দেখো, তো এই ইন মেমোরিয়াম থেকে যে দুঃখ, কবির বন্ধু মারা গেছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য ইন মেমোরিয়াম কবিতাটা লিখলো। এবার 10 বছর যুদ্ধ তো হলো, 10 বছর যুদ্ধ, ট্রজনের যুদ্ধ হলো, গ্রিক আর ট্রয়। গ্রিকের সাপোর্টার আমাদের ইউলিসিস, ট্রয়ের অন্য
তো এই গ্রিক এবং ট্রয়ের এই যুদ্ধর বর্ণনা পাবো আমরা হোমারের ওডিসি, ঠিক আছে। এবার আমাদের পরীক্ষায় যদি পড়ে যে স্যার ইউলিসিস কবিতার সোর্স কোনটা, তাহলে আমরা লিখবো দান্তের দ্য ডিভাইন কমেডির 26 নম্বর ক্যান্টো ইনফার্নো থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা বলবো ইনফার্নো থেকে নেওয়া হয়েছে। আর এই যে এই হিরো আমাদের ইউলিসিস, এই ইউলিসিসের কনসেপ্টটা নেওয়া হয়েছে, মানে এই হিরোইজমের কনসেপ্টটা নেওয়া হয়েছে ওডিসি থেকে। ওডিসিতে একটা হিরো ছিল, নাম তার ইউলিসিস। এই ইউলিসিস হলো একটা গ্রিক হিরো। বুঝা গেল এই পর্যন্ত? কবিতাটা একটু ভালো করে লক্ষ্য করবা, নাহলে বুঝতে পারবা না, ঠিক আছে। এটা আমাদের অনার্সেও থাকে। অনার্সে এই কবিতাটা অনেকটা অনেক ছেলের কাছে বা অনেক স্টুডেন্টের কাছে ডিফিকাল্ট মনে পড়ে। তো যাই হোক, যদি কেউ ভালো করে বুঝতে পারো তো কবিতাটা কোনো ডিফিকাল্ট মনে হবে না, একদম ইজি এবং সহজ সরল। তো কবিতার মেন ব্যাকগ্রাউন্ড হলো তার বন্ধু আর্থার হেনরি হ্যালম মারা গেছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে ইন মেমোরিয়াম লিখছে। তারপরে গ্রিক আর ট্রয়ের যুদ্ধ 10 বছর চললো, সেখান থেকে ফিরে আসছে আমাদের ইউলিসিস। এই ইউলিসিস হলো গ্রিকের সাপোর্টার। আর এই ইউলিসিস এই গ্রিক আর ট্রয়ের যে যুদ্ধ আছে সেটা আমাদের হোমারের ওডিসিতে বর্ণনা আছে, ঠিক আছে। তো এইখান এই যে হিরো, এই হিরো থেকে কবি ইন্সপায়ার পাইছে। এই হিরো থেকে কি পাইছে? ইন্সপায়ার্ড হয়েছে যে জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন প্রবাহিত। আমার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছে মানে আমি যে জীবন নষ্ট করে ফেলবো, আমি যে অন্ধকার জীবন, আমি হেডফোন করে গান শুনবো, স্যাড সং, এটা জীবন না। জীবন হলো আমি কিছু একটা নতুন তৈরি করব, আমি কিছু একটা করব। তো কবির যে বন্ধু হেনরি আর্থার হেনরি হ্যালো মারা গেল, তারপরে যে কবি দুঃখে নিমগ্ন হয়ে যাবে, সেখান থেকে উঠবে না, বন্ধু বন্ধু করে পাগল হয়ে যাবে, এটা করলে তো বন্ধু ফিরে আসবে না। দেখো, তো আমাদের হোমারের ওডিসিতে যে হিরো আছে সেই হিরো থেকে কবি ইন্সপায়ার্ড হয়েছে, ওইখান থেকে আমাদের ইউলিসিস কবিতাটা লিখছে, ঠিক আছে। আর যদি সোর্স বলা হয়, মেন সোর্স, তাহলে ইনফার্নোর 26 নম্বর ক্যান্টো আমাদের যেটা আছে দ্য ডিভাইন কমেডিতে, দান্তের লেখা। যাই হোক, তাহলে কবিতার ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলাম। এই ইউলিসিস, ইউলিসিস হলো একটা ব্রেভ যোদ্ধা, এবং ইউলিসিস হলো শুধু ভ্রমণ করতে চায়। সে মানে একাকিত্ব লাইফ, অর্থাৎ সে নিজে ঘরে বসে থাকবে বা দুঃখে জীবন কাটাবে, এরকম সে পছন্দ করে না। কে পছন্দ করে না? আমাদের হোমারের ওডিসিতে যে হিরো আছে ইউলিসিস, সেই হিরো। বুঝা গেল? তো এই হিরোর মাধ্যমে কবি নিজের কথাগুলো বর্ণনা করছে, বুঝা গেল? তো এই ইউলিসিসের মাধ্যমে কবি নিজের কথাগুলো বর্ণনা করবে এই কবিতায়, বুঝা গেল? দেখো, কবি এখন তাহলে নিজের দেশে ফিরে এসেছে যুদ্ধ থেকে। আমাদের যে ইউলিসিস, হোমারের ইউলিসিস, সে নিজের দেশে ফিরে এসেছে। এবার দেশে ফিরে আসার পরে যে তার মনের যে কতটা দুঃখ, মানে এই দেশটা কেমন, বা তার সঙ্গে খাপ খাচ্ছে না, মানুষজন তাকে যেভাবে রেসপেক্ট পাওয়া দরকার সেভাবে রেসপেক্ট করছে না, হ্যাঁ, এরকম সম্পর্কে আলোচনা করবে কবিতায়। আমরা ঢুকছি তাহলে, লাইন বাই লাইন অ্যানালাইসিস হবে। তোমরা কবিতাটা যেহেতু 70 লাইনের একটা কবিতা, তো এই কবিতাটা আমি বিস্তারিত আলোচনা করব, তাই একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা কমপ্লিট হবে না, তার জন্য কিছু পার্ট হতে পারে, একটা বা দুটো, ঠিক আছে। তো তোমরা ফুল যে পার্টগুলো আসবে সেগুলো দেখবা। আর আমাদের এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, মনো মানে এক, মনো মানে লগ মানে ডায়লগ, অর্থাৎ একা একা যে ডায়লগ বলা হয় তাকে বলা হয় মনোলগ। ড্রামাটিক মনোলগে কি থাকবে? একটা স্পিকার থাকবে, আর যে শুনবে সেও সাইলেন্ট থাকবে। সেটা একটা লোক হতে পারে, একটা গ্রুপও হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, এই ড্রামাটিক, এই আমাদের ইউলিসিস হলো একটা ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ আমরা সেকেন্ড সেমে কি পড়েছি বলো দেনি? মাই লাস্ট ডাসেস, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাসেস ছিল আমাদের ড্রামাটিক মনোলগ। তো এই মনো শব্দের অর্থ হলো এক, লগ মানে ডায়লগ, মানে যে একলা একলা ডায়লগ বলবে এবং লিসেনার শুনবে, কিন্তু তারা সাইলেন্ট থাকবে, তারা উত্তর দিবে না। সে লিসেনার একজন হতে পারে বা কয়েকটা গ্রুপও হতে পারে। যাই হোক, তো আমাদের এইখানে যে ইউলিসিস আছে, সে ইউলিসিস তার কথাগুলো বলবে এবং তার কথাগুলো শুনবে অন্যজন, কিন্তু এটা সাইলেন্টলি শুনবে, কেউ উত্তর দিবে না। দেখো, লক্ষ্য করো। তো এই ইউলিসিস কিন্তু, দেখো একটা কথা বলি, এই ইউলিসিস কিন্তু বয়স হয়েছে, সে একদম বয়সের শেষ সীমানায় এসে পৌঁছেছে। সে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে?
তার সামনে যে একটা অনুষ্ঠানের দিন আছে, ভালো যদি দিন থাকে সেটা হলো মৃত্যুর অনুষ্ঠান, তাছাড়া সামনে কোনো অনুষ্ঠান নাই। ঠিক আছে, তার জন্ম, বিবাহ, তার এই যে লিজেন্ডারি ক্যারেক্টার পুরো শেষ, তার এখন মৃত্যুর অপেক্ষা, সে মৃত্যুর অপেক্ষায় আছে। তো ইউলিসিসের বয়স হয়েছে। ঠিক আছে, এবার শোনো, it little profits that an idle king by this still heart among these barren crags matched with an est oil I made and dole unequal laws unto a savage race. ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথম লাইনে যে আমাদের আছে ইট লিটল প্রফিটস, ঠিক আছে, দেখো দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ট্যাক্স। দেখো ইট লিটল প্রফিটস মানে কি দেখলাম, কবি এখানে যে বর্ণনা দিচ্ছে সেই যে ইউলিসিস যুদ্ধ থেকে বাড়ি এসেছে তার কোথায় বসবাস করে তাহলে? এই ইউলিসিস হলো আমাদের কিং অফ ইথাকা, এটা লিখলাম ইথাকা, কিং অফ ইথাকা। সে ইথাকাতে এসেছে, ইথাকায় এসে এখন সে আসে এবং বলছে যে ইট লিটল প্রফিটস, এটি ইউজলেস। ইট মানে আমার, এই দেখো ভালো লক্ষ্য, ইট ইজ ইউজলেস টু দা লেজেন্ডারি ক্যারেক্টার ইউলিসিস। মানে এই ইথাকাতে বসবাস করা, ইথাকাতে থাকা, ইথাকাতে তার লিভলিহুড করা বা লাইফটাকে লিড করা, ইথাকাতে এসেছে, ইথাকাতে এসে তার লাইফটাকে লিড করা কে বলছে এটা ইউজলেস। ইউজলেস দেখো এখানে ইথাকাতে এসে তার লাইফটাকে যে লিড করছে, সেই লাইফটা লিড করাটাকে ইউজলেস বলছে। তো ইউজলেস বলছে কেন? দেখো সে যখন গ্রিক আর ট্রয়ের মধ্যে যুদ্ধে এটা ছিল 10 বছর, সে লেজেন্ডারি ক্যারেক্টার করেছে, কত যুদ্ধ, কত বিগ্রহ, কাকে কিভাবে হত্যা করেছে, একদম কিংবদন্তির মতন সে খেলেছে। সেখান থেকে সে বাড়িতে সে বসে আছে। এই জীবনটাকে বলছে যে ওই জীবনটা কত অ্যাডভেঞ্চারাস ছিল, কত এক্সপিরিয়েন্স করতাম আমি নতুন নতুন জিনিস, এখান থেকে আমি এই যে বাড়িতে বসে আছি এটাকে বলছে, বাড়িতে বসে তো আমি কিছু গেইন করতে পারছি না, কোন এক্সপিরিয়েন্স, কোন অ্যাডভেঞ্চার করতে পারছি না, তার জন্য এখানে আমাদের এই লাইফটাকে বলছে ইউজলেস। বুঝা গেল? দেখো দ্যাট অ্যান আইডল কিং, দেখো আমরা লক্ষ্য করো আইডল শব্দের অর্থ কি? আইডল শব্দের অর্থ হলো অলস, কিং মানে রাজা, কিং মানে রাজা। তো দেখো এখানে কবি বলছে আইডল কিং, কবি এখানে নিজেকে আইডল কিং বলছে, অলস রাজা বলছে, যেহেতু ইথাকাতে সে এখন আছে। বোঝা গেল? তো ইথাকাতে থাকাকালীন সে নিজেকে অলস বলছে। এখানে অলস মানে সে কোনো অ্যাডভেঞ্চারাস করছে না, কোনো এক্সপিরিয়েন্স গেইন করছে না, সেজন্য নিজেকে অলস বলছে। এই অলস বলার কারণ হলো সেই যদি ইথাকাতে থাকে, দেখো ইথাকাতে যদি সে থাকে, তো ইথাকাতে থাকার যতদিন থাকবে ততদিন সে কি করবে? সে ইথাকার যে সমস্ত লোকজন আছে, যে সমস্ত প্রদেশগুলো আছে, যে সমস্ত কান্ট্রিগুলো আছে, সেগুলোতে সে শাসন চালাবে। এই যে শাসন চালানো, এই শাসন চালানোর ব্যাপারটা তার কাছে পছন্দ না, এটাকে মনে হয় তার কাছে একটা লেজি কাজ, একটা অলস কাজ। তার জন্য সে বলছে যে অ্যান আইডল কিং, অর্থাৎ সে যে কিংলি যে জীবন, রাজত্ব যে জীবন, সেটাকে বলছে আইডল কিং। বুঝা গেল? মানে সে রাজত্ব যে জীবনটা সেটা পছন্দ করে না, সে চাই অ্যাডভেঞ্চার করতে, সে চাই নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। দেখো প্রথম লাইন বুঝতে পারলাম? বাই দিস স্টিল হার্ট, দেখো এই ফ্রেজটা মানে আগে বুঝলাম আমরা। বাই দিস স্টিল হার্ট, হার্ট মানে কি? হার্ট মানে দেখো হার্ট মানে হলো আমাদের যে উনুন থাকে না বাড়িতে, আখা বলি আমরা যেটাকে, ওটাকে হার্ট বলা হয়। তো এই কবিতাটা যে এলাকায় লেখা হচ্ছে, সে এলাকা যেহেতু একটা তোমার কি বলবো শীতপ্রবণ এলাকা, তার জন্য ওখানে হার্ট ব্যবহার করতো তোমার শরীরকে উষ্ণ রাখার জন্য। বুঝা গেল? শরীরকে উষ্ণ রাখার জন্য আমাদেরকে হার্ট ব্যবহার করতো। সে হার্টটা কি বলছে? সে হার্টটা হলো স্টিল। হার্টটা কেমন? হার্টটা কি? স্টিল শব্দের অর্থ কি? স্টিল শব্দের অর্থ এই কবিতা হলো নিভে যাওয়া, মানে এক্সটিংগুইশ।
স্টিল শব্দের অর্থ কি? স্টিল শব্দের অর্থ কি? এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে হলো নিভে যাওয়া। এক্সটিংগুইশ মানে কি? তো হাত মানে ওই উনুন, তাহলে নিভে যাওয়া আগুনের পাশে বসে থাকাটাকে বলছে কবি আইডল কিং, একটা অলস রাজার একটা কাজ। ঠিক আছে, এবার দেখো হার্ট বলতে গেলে আমরা এখানে ডোমেস্টিক লাইফকে ইন্ডিকেট করব। হার্ট মানে কি বলবে? হার্ট মানে ডোমেস্টিক লাইফকে বোঝানো হচ্ছে কবিতায়। হার্ট মানে ডোমেস্টিক লাইফকে বোঝানো হচ্ছে। বুঝা গেল? আমাদের পরীক্ষায় পড়বে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হার্ট মিন, তাহলে আমরা বলবো যে ডোমেস্টিক লাইফ। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হার্ট ইন্ডিকেট, বলবো ডোমেস্টিক লাইফ। মানে হার্ট বলতে গেলে কবিতায় কি বোঝাচ্ছে? ডোমেস্টিক লাইফ মানে তোমার মানে ঘরে বসে থাকে, মানে ঘরোয়া যে জীবন, ঘরে বসে থেকে জীবন কাটানো, দিন কাটানো, এটাকে বলছে ডোমেস্টিক লাইফ। তো বলছে এই যে নিভে যাওয়া যে হার্ট, নিভে যাওয়া হার্ট, এই হার্টের পাশে বসে থাকা একটা বীরত্বের কাজ না, একটা অ্যাডভেঞ্চারার পার্সনের কাজ না। তো এখানে আমরা আরো একটা বুঝাবো ব্যাপারটা। দেখো দেখো এই স্টিল হার্ট, হার্ট স্টিল হার্টে কি হয়? আগুন জ্বলে না? আগুন কিসের প্রতীক? কামনা বাসনার প্রতীক না? এই কবে যে ইউলিসিসের যেহেতু বয়স হয়েছে, তার জন্য কামনা বাসনাটা নিভে গেছে। ঠিক আছে, তাই বলছে যে বাড়িতে বসে থেকে জীবনটা কাটানো যাবে না। দেখো among these barren tracks, barren শব্দের অর্থ কি? fruitless, যেখানে কোনো ফল হয় না, অর্থাৎ যেখান থেকে কোনো ভালো কিছু পাওয়া যায় না। ক্র্যাক্স মানে হলো ওই ছোট ছোট পাহাড়গুলোকে ক্র্যাক্স বলা হয়। কি বলা হয়? ছোট ছোট পাহাড়গুলোকে ক্র্যাক্স বলা হয়। তো এই ইথাকাতে আমাদের ছোট ছোট পাহাড় আছে। তো বলছে এই যে ছোট ছোট পাহাড়গুলো আছে, অনুর্বর পাহাড়, সেই অনুর্বর পাহাড়ে বসে থাকা যাবে না, বা এটা আমার জন্য সুইটেবল না। তারপরে কি বলছে দেখো, ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ। দেখো আই মেট অ্যান্ড ডোল, প্রথম ফ্রেজ দেখো, ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ। এজড মানে কি? বৃদ্ধ বা বয়স্ক, ওয়াইফ মানে স্ত্রী। তো বলছে আমাকে যে বয়স্ক স্ত্রী আছে, সেই স্ত্রীর সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে, বা বসবাস করতে হচ্ছে, বা থাকতে হচ্ছে। এই যে কবি এখানে তার স্ত্রী যে বৃদ্ধ হয়ে গেছে, সে বৃদ্ধ স্ত্রীর সঙ্গে সে থাকতে চায় না, বৃদ্ধ স্ত্রীর সঙ্গে থাকতে চায় না। এখানে ইমোশনাল ডিস্টেন্স বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? ইমোশনাল ডিস্টেন্স মানে মনের দিক দিয়ে ডিস্টেন্স করছে তার স্ত্রীর সঙ্গে। যেহেতু বলছে ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ, মানে একটা বৃদ্ধ এই ওয়াইফের সঙ্গে আমাকে ম্যাস্ট করতে হচ্ছে, এটা এই ফ্রেজের মাধ্যমে কবি বোঝাচ্ছে ইমোশনাল ডিস্টেন্স। বুঝা গেল? তারপর দাও, আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ, লজ মানে আইন, আনটু এ স্যাভেজ রেস। দেখো স্যাভেজ মানে কি? অসভ্য, রেস মানে জাতি। দেখো মেট অ্যান্ড ডোল শব্দের অর্থ হলো ডিস্ট্রিবিউট করা, মানে বিতরণ করা। মেট অ্যান্ড ডোল মানে কি? বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা। তো বলছে আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ, এই যে আনইকুয়াল লজ গুলো লজ আছে, সেই লজটা কবি বলছে ডিস্ট্রিবিউট করতে হয় কোথায়? আনটু এ স্যাভেজ রেস, একটা অসভ্য জাতির উপরে। দেখো এই স্যাভেজ রেস কাদেরকে বলেছে? এই যে ইথাকাতে যারা বসবাস করে ওই সমস্ত মানুষগুলোকে স্যাভেজ বলেছে, স্যাভেজ রেস বলেছে। এবার ওইখানে ইথাকাতে বসবাস করা মানুষগুলোকে স্যাভেজ রেস বলেছে, মানে বলেছে কেন? কারণ ইথাকাতে যে সমস্ত মানুষগুলো বসে থাকে, তারা বাড়িতে বসে থাকে, তারা বাড়ির কাজকর্মে ব্যস্ত, তারা কোনো কিছু নতুন এক্সপিরিয়েন্স করে না, জ্ঞান এক্সপিরিয়েন্স করে না, বা তারা অ্যাডভেঞ্চারাস না, তার জন্য তাদেরকে স্যাভেজ রেস বলেছে। বুঝা গেল? তারপরে স্যাভেজ রেস বলেছে কেন, তারপরে আমরা আরো কিছু আলোচনা করছি। দেখো দেখো এই স্যাভেজ রেস গুলো কি করে? স্যাভেজ রেসের পরে দ্যাট দিছে। দেখো দ্যাট দেয় কেন? দ্যাট কাদের জন্য ব্যবহার করা হয়? বস্তুর জন্য ব্যবহার করা হয়, অ্যানিমেলের জন্য ব্যবহার করা হয়, আর ব্যক্তির জন্য কি ব্যবহার করা হয়? হু ব্যবহার করা হয় না? এই দ্যাট ব্যবহার করেছে কবি এখানে। এই দ্যাটের মাধ্যমে আমরা আরো বুঝতে পারছি যে কবি এই মানুষগুলোকে মানুষ মনে করছে, মানুষগুলোকে মানে নিজে। এখানে দেখো এবার এই যে কবি এখানে নাই, ইউলিসিস যে ক্যারেক্টার, এখানে ইউলিসিস ক্যারেক্টার যদি আমরা ক্রিটিসিজম করি বা তার যদি খারাপ দিকগুলো তুলে ধরি,
তাহলে বলবো সে মানুষকে মানুষ বলে মনে করে না, সে ইগোইস্ট, সে তোমার ইররেসপন্সিবল, সে রেসপন্সিবল না, সে ইগোইস্ট, এবং সে নিজেকে খুবই কিংবদন্তি মনে করে, নিজেকে হিরো মনে করে। ক্রিটিসিজম যদি কেউ করে তো এইগুলো আসবে। তো দেখো এবার দ্যাট ব্যবহার, এখানে দ্যাট ব্যবহার করে কবি আরো বুঝিয়ে দিচ্ছে যে এই যে ইথাকার যে মানুষগুলো আছে তারা মানুষ না, তারা পশু। তারা কি? পশু। পশুদের কাজ কি? দ্যাট হোড, হোড মানে জোগাড় করা, হোড মানে কি? কালেক্ট করা, SOARD, হোড মানে কালেক্ট করা বা গ্যাদার করা, কালেক্ট বা গ্যাদার। হোড মানে কালেক্ট বা গ্যাদার করা। অ্যান্ড স্লিপ, স্লিপ মানে কি? ঘুমানো। তো বলছে তার কাজ হলো জোগাড় করা, জড়ো করা, ঘুমানো, অ্যান্ড ফিড এবং খাওয়ানো বা খাওয়া। অ্যান্ড নট, অ্যান্ড নো নট মি, এবং আমাকেই চিনে না তারা। কি বলছে? আমাকেই চিনে না তারা, আমার রাজ্যে বসবাস করছে, আমি তাদেরকে সবকিছু দিয়েছি, আর আমাকেই তারা চিনে না। এই কথার আরো বিস্তারিত আলোচনা আছে, আমি আলোচনা করছি। দেখো প্রথমে আমরা প্রথম ব্যাপারটা আলোচনা করছি, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড। হোড মানে জোগাড় করা বা জড়ো করা, কালেক্ট করা। স্লিপ মানে ঘুমানো, এবং ফিড মানে খাওয়া বা খাওয়ানো। এবার দেখো এই জোগাড় করা, ঘুমানো আর খাওয়া, এইটা কাজ কার? এই কাজটা অ্যানিম্যালের। এইখানে ইথাকার যে জীবন, ইথাকার জীবনটাকে কবি অ্যানিম্যালের সঙ্গে তুলনা করেছে। সে ব্যক্তির সঙ্গে, কোনো মানুষের সঙ্গে তুলনা করেনি। মানুষের কাজ কি? মানুষের কাজ হলো নতুন কিছু এক্সপিরিয়েন্স করবে। কবির মতে, ইউলিসিসের মতে, মানুষের কাজ হলো নতুন কিছু এক্সপিরিয়েন্স করবে, অ্যাডভেঞ্চারাস হবে। কিন্তু এরা এক্সপিরিয়েন্স কিছু করছে না, তারা অ্যাডভেঞ্চারাসও না। তার জন্য কবি বলছে তারা হোড করে, স্লিপ করে, অ্যান্ড ফিড করে, অর্থাৎ জোগাড় করে খায়, ঘুমায় আর খায়, অর্থাৎ একটা অ্যানিমেলের কাজ। তার জন্যই তো কবি এখানে হু না ব্যবহার করে দ্যাট ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? এখানে দ্যাট ব্যবহার করেছে। এই দ্যাটের মাধ্যমে আরো আমরা স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে ব্যাপারটা, যে কবি এখানে পশুদেরকে বুঝাচ্ছে, মানুষকে বুঝাচ্ছে না। চলো তারপর বলছে অ্যান্ড নো নট মি, এবং আমাকে চিনে না তারা। এবার দেখো, এবার আমাকে তো তারা চিনে, আমি যে ইউলিসিস, আমাকে তারা চিনে, আমাকে রাজা হিসেবে গণ্য করে, কিন্তু আমার যে মেন স্পিরিটটা কি, আমার যে অ্যাডভেঞ্চারাস লাইফটা কি, আমার যে এক্সপিরিয়েন্সটা কতটা হয়েছে, আমি যে কতটা মানুষের কাছে ফেমাস, আমি যে কতটা ফেমাস, আমার যে অ্যাডভেঞ্চারাস ব্যক্তি, আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি, এবং আমার মূল যে স্পিরিট, সেই স্পিরিটটা তারা মূল্য দেয় না, এটা তারা বুঝে না। তারা আমাকে এই যে রক্ত মাংস যে দেহটা দেখছে, এটা ইউলিসিস নামে চিনে, কিন্তু আমার ভিতরে যে আত্মা, অ্যাডভেঞ্চারাস লাইফ, আমার স্পিরিট মানে তোমার অ্যাডভেঞ্চারাস, এবং আমার ভিতরে যে স্পিরিট, এটাকে তারা বোঝে না। তার জন্য তার কবি বলছে এখানে নট নো মি, নো নট মি, এবং আমাকে চিনে না। এই আমাকে চিনে না বলতে গেলে ইউলিসিসের স্পিরিটটাকে চিনে না তারা, আত্মাটাকে চিনে না, ভিতরকার একটা ইউলিসিসটাকে তারা চিনে না। উপরকার ইউলিসিসটাকে চিনে, কিন্তু ভিতরকার ইউলিসিসকে চিনে না। তো ফ্রেন্ডস, আমাদের কবিতাটা এ পর্যন্ত থাকলো। আমাদের নেক্সট পার্ট, যে সেকেন্ড পার্টটা আসছে, সেটা অতি দ্রুত আসছে, শীঘ্র আসছে। সামনের দিন আমরা নেক্সট পার্টটা আপলোড করব। আজকে আমাদের ফার্স্ট